তো আজকে শিলে প্রভুপাদ লীলামৃত ক্লাসে সবাইকে স্বাগত। তো আজকে শুরু করব আমরা নতুন অধ্যায় শিলে প্রভুপাদ লীলামৃত ভলিউম 5 চ্যাপ্টার 5 দ্য ব্যাটল ফর বম্বে। মানে এই বম্বে যে মন্দির প্রজেক্ট জমির জন্য যুদ্ধ। তো প্রভুপাদ এটা বৃন্দাবন অক্টোবর 17, 1972 প্রভুপাদ বৃন্দাবনে এসেছেন কার্তিক মাস পালন করার জন্য। অক্টোবর ওই সময় 16 থেকে নভেম্বর 14 পর্যন্ত ছিলেন ওই সময়। ওই বছর কার্তিক মাস। তো উনি ভেবেছেন, ওখানে প্ল্যান করেছেন কি প্রতিদিন রূপ গোস্বামীর সমাধি মন্দিরের প্রাঙ্গণে, যেখানে রাধা দামোদর মন্দির আছে, ওখানেই ভক্তি রসামৃত সিন্ধু থেকে যে বই উনি নিজে অনুবাদ করেছেন রূপ গোস্বামীর ভক্তি রসামৃত সিন্ধু পড়ে, তার উপরে উনি ক্লাস দেবেন প্রতিদিন। তো যে সময় উনি পাশ্চাত্য দেশে ভ্রমণ করার জন্য গিয়েছেন, ওই সময় সবাইকে নিমন্ত্রণ দিয়েছেন কি কার্তিক মাসে সবাই বৃন্দাবনে আসুন। তো বিভিন্ন আমেরিকা, ইউরোপ, ভারতে বিভিন্ন ভাগ থেকে কিছু কিছু ভক্তরা এসেছেন, একত্রিত হয়েছেন এখানে। আর এখানে প্রভুপাদের মেন উদ্দেশ্য ছিল বৃন্দাবনের প্রজেক্টকে ডেভেলপ করা। তো আগে বম্বে যাওয়ার আগে উনি প্রথম বৃন্দাবনে এসেছেন আর ভেবেছেন কি এখানে আমি একটু দেখব বৃন্দাবন প্রজেক্টকে এগিয়ে নেওয়ার জন্য। আর ওখানে বম্বের জন্য উনি অলরেডি ওনার কিছু সেনাপতি ভক্তকে মানে শিষ্যকে পাঠিয়ে দিয়েছেন বম্বে জিনিস ওখানে যে সমস্যাকে সমাধান করার জন্য। আর প্রভুপাদ বৃন্দাবনে ওনার দু ঘর আছে, ওনার দু রুম আছে রাধা দামোদর মন্দিরে, ওখানে গিয়েছেন। আর ওনার শিষ্যরা পাশেই ভরতপুরের মহারাজের একটা মহল ছিলেন, পুরনো বিল্ডিং, যমুনা নদীর তটে, ওখানে থাকতেন। আর প্রভুপাদ ইচ্ছা ছিল কি এই ওনার সব শিষ্যকে বৃন্দাবনের পরিচয় করার জন্য। আর বৃন্দাবনে নেই, বৃন্দাবনের বাসী ব্রজবাসীর পরিচয় করা। অলরেডি মানে বিশেষ রূপে এখানে কিছু কিছু সমস্যা মানে ফেস করা হচ্ছে শিষ্যদেরকে। যেরকম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যে সময় উনি ওনার সব ভক্তবৃন্দকে নিয়ে এখানে ব্রজমণ্ডল বৃন্দাবন পরিক্রমা করার জন্য এসেছেন 1932 সালে, 1932-এ। ওই সময় এখানকার লোক অনেকে এটা স্বীকার করতে রাজি ছিল না কি এরকম অন্য জাতিতে অন্য কুলে জন্ম নিয়ে লোককে বৈষ্ণব যদি হয়ে যাবে। মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনাকে দীক্ষা দিয়ে বৈষ্ণব বানাচ্ছে, ওটা অনেক লোক স্বীকার করে নেবে। সো সেই জন্য প্রভুপাদ ভেবেছেন কি এখানে যদি আমরা একটা কৃষ্ণ বলরামের জন্য একটা সুন্দর অদ্ভুত মন্দির যদি বানাই, তাহলে এখানকার যত ব্রজবাসীরা ওনার সবাই খুশি হবে। তারপর উনি ওনাদের শিষ্যকে, প্রভুপাদের শিষ্যকে সবাই স্বীকার করবে। উনি দেখছে কি ওনার শিষ্য একটু যে বৃন্দাবনে ছিলেন একটু স্লো কাজ করছে। আর যেই সময় ব্রজবাসী ওখানে যে আছে প্রভুপাদকে দেখা করার জন্য আসতো, তো প্রভুপাদ ওনাকে অনুরোধ করতেন, আমার শিষ্য কিছু কিছু ভুল করতে পারে, আপনি একটু ক্ষমা করে দিন ওনাকে। কিন্তু ওরাও কৃষ্ণ ভক্তি করতে এসেছেন, সব পাপ যুক্ত জীবনকে ত্যাগ করে উনি এখনই ভগবানের নাম জপ করছে। সেই জন্য যদি ওনার কিছু ভুল ত্রুটি আছে আপনি ওটা না দেখে ক্ষমা করবেন। আর ওখানে প্রভুপাদ মানে সকালবেলা বিকালবেলা প্রবচন দিচ্ছেন। সিম্পল ছোটো আসন, 2 ফিট হাইট
মানে এইরকম হাইটে রাস্তাসনে বসে প্রভুপাদ একটা ছোটো বাল্ব ছিল বাস। আর যে ওনার মেনলি শিষ্য, ওনার যে শিষ্য আছে পাশা ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গা থেকে এসছেন, ইংরেজিতে লেকচার দিচ্ছে। আর কেউ কেউ যদি আসা যাওয়া করার লোক আসছে, কেউ ইন্টারেস্টেড লোক আছে, গেস্ট বসছে। আর সবাই ভক্ত ভেবেছেন এখনই প্রভু তোমার তো বৃন্দাবনে এখানে লেকচার দিচ্ছে, তো হতে পারে কিছু রাসলীলা কৃষ্ণ গোপীর কথা বলবে, কিন্তু ওই রকম প্রভুপাদ কিছু বলেননি। প্রভুপাদ ওই সময়ে নেক্টার অফ ডিভোশন ভক্তি রসামৃত সিন্ধু দিকেই মানে তত্ত্ব বিষয়ে আলোচনা করেছেন। আর কিভাবে কৃষ্ণ প্রেম আমরা ভক্তিও বিভিন্ন রকম স্তর আছে, সব স্টেজ পার করে কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো, এই বিষয়ে আলোচনা করেছেন। তো বিশেষ রূপে উনি ওনার শিষ্যদের জন্য ক্লাস দিচ্ছে। আর উনি কিন্তু একটা জিনিস উনি মাঝে মাঝে বলতেন কি, এই ভারতীয় ব্রাহ্মণকে বলতেন কি, আপনারা এই পাশ্চাত্য দেশ থেকে যে বৈষ্ণব হয়েছেন এরাকে স্বীকার করুন। আর এইভাবে জন্ম থেকে এরকম কোনো বৈষ্ণব ব্রাহ্মণ এরকম কোনো বিভাজন শাস্ত্রের ভিতরে কোনো এরকম বিভাজন করা নেই, এই প্রভুপাদ এই জিনিসকে বলেছেন। তো মেইন জিনিস উনি বলেছেন কি, শিষ্যদেরকে কৃষ্ণ ভক্তি করতে বা প্রচার করতে হবে, এটা আপনি করুন। তো এইভাবে প্রভুপাদের এই প্রবচন শুনে সবাই খুব প্রেরণা পেয়েছেন, ভক্তসব। আর প্রভুপাদ বলেছেন এই ঘর যে রাধা দামোদর মন্দিরে যেখানে প্রভুপাদ থাকতেন, আমার এখানে এটা হচ্ছে আমার এটারনাল রেসিডেন্স, মানে আমি শাশ্বত রূপে এখানে বাস করি। আর এখান থেকে আমি সব কৃষ্ণ ভাবনামৃত এই আন্দোলন ইস্কন আমি পরিকল্পনা সব কিছু এখান থেকেই শুরু করেছিলাম। আর প্রভুপাদ ওখানেই ভোরবেলা উঠে শ্রীমদ্ ভাগবতম অনুবাদ করতেন, তারপর আরতি টাইমে দরজা খুলে এসে আরতি অ্যাটেন্ড করতেন, ভগবানকে দর্শন করতেন। আর বাকি সময় প্রভুপাদকে দেখতেন ভক্তরা কি জপ করছে, উনি টেরাসের উপরে হেঁটে হেঁটে জপ করছে। আর যখন ওনার দরকার আছে, কিছু প্রশ্ন আছে, উনি গিয়ে জিজ্ঞাসা করতেন আর প্রভুপাদ ওনাকে উত্তর দিতেন। তো এই ছিল বৃন্দাবনের কথা। আর প্রভুপাদ পাঠিয়েছেন তামাল কৃষ্ণ গোস্বামী, শ্যামসুন্দর প্রভু, করন্দর প্রভুকে বম্বেতে সমস্যাকে সমাধান করার জন্য ওরা গিয়েছেন বম্বে। আর ওরা দেখেছে কি সমস্যা আর বেড়ে গেছে। আর গিরিরাজ মহারাজ ওনাকে বলে দিয়েছে কি কি সমস্যা আরও হচ্ছে। উনি বলেছে কি, যখন মিস্টার এন দেখেছে কি নিউজ পেপারে আমরা ছাপিয়েছিলাম কি এই জুহু এখানে জমি ইস্কন নিচ্ছে এরকম, যখন উনি দেখেছে উনি খুব রেগে গেছে। আর এত রেগে গেছে যে সময় উনি গিরিরাজ মহারাজ ওনার কাছে গিয়েছেন, হাত জড়িয়ে ওনার কাছে ওনার পায়ে পড়েছেন, কিন্তু মিস্টার এন উনি ওনার কথা মানেননি। উনি বলেছেন এখনই যা এগ্রিমেন্ট আমি করেছিলাম, যা কথা বলেছিলাম সব আমি এখনই ভেঙে দিচ্ছে, আমি কিছু পালন করব না। যা কিছু এগ্রিমেন্ট করেছিলাম সব ক্যান্সেল। কেন? আপনারা 6 মাস ভিতরে এই যে এটা কি on the plea that the devotees had not obtained deed, ওটা ডিড আপনি 6 মাস ভিতরে পাইনি, সেই জন্য। আর 2 লাখ টাকা আপনি আমাকে যে পেমেন্ট করেছেন ডাউন পেমেন্ট, এটা আমার হয়ে গেছে, এটা আমি দেব না। আর আপনাকে এই মুহূর্তে জমিকে খালি করতে হবে, জমিকে ছেড়ে যেতে হবে। আর উনি ওখানকে ওয়াটার সাপ্লাই, জমিতে যে ওয়াটার সাপ্লাইকে বন্ধ করে দিয়েছে।
তারপর ওখানে একটা গুন্ডাকে লাগিয়ে দিয়েছে ওই এলাকার বড় গুন্ডা আছে, ওনাকে বলে রেখেছেন। তো ভক্তরা মানে এন্ট্রেন্স জমির বাইরে আসার এন্ট্রেন্সে কাছেই গুন্ডাকে রেখে দিয়েছে। ওই গুন্ডা একটু মানে চাকু চুরি, মানে ভক্তরা আসা যাওয়া করতেন, তো উনি ওনাকে একটু দেখাতেন, ধমকাতেন, ভয় দেখাতেন। এইভাবে। আর মিস্টার এনের একটা বন্ধু কী করেছেন, উনি একটা হ্যান্ডবিল ছাপিয়েছেন কি এই ভক্ত যা আছে আমেরিকান হরে কৃষ্ণ ভক্ত যা আছে এইসব মানে খারাপ ব্যবহার করছে, অনেকগুলো অ্যালিগেশন দিয়ে অনেকগুলো ছাপিয়ে ওখানে যে রেলওয়ে স্টেশন গেলে পারলে রেলওয়ে স্টেশন আশেপাশে জায়গাতে সব বিতরণ করছে। এটা দেখে এসব চলছে, তো কিছু কিছু ভক্ত ভয় পেয়ে ওখান থেকে ওই জায়গাকে খালি করে মানে চলে গেছে। তাও এসব হওয়ার পরে 30 ভক্ত বোম্বেতেই ওই জমিতে থাকতেন। তো যে সময় এরা 3 জন এসে দেখেছেন এইরকম পরিস্থিতি আছে, করমদার বলেছেন তাহলে আমাকে প্রথম একটা ভালো লয়ারকে খুঁজতে হবে। সঙ্গে সঙ্গে এই ল্যান্ড জমি ব্যাপারে যে এক্সপার্ট যে লয়ারকে কে আছে উনি গিয়ে খুঁজে একটা ভালো লয়ারকে ঠিক করেছেন। তারপর ওই লয়ারকে নিয়ে বাকি ভক্তকে নিয়ে উনি গিয়েছেন মিস্টার এন এর অফিসে, কিন্তু মিস্টার এন ওনার কথা শুনেননি। আর ইসকনের যে পক্ষ থেকে উনি যে লয়ারকে অ্যাপয়েন্ট করেছেন, কিন্তু উনি ধমকি দিচ্ছে ও মিস্টার এনকে। তো ওখান থেকে বুঝে গেছে কি ব্যাপারটা কি এখনই কিছু আর মানে কথা বলে সমস্যা সমাধান হবে না, কোর্টে গিয়ে ঝগড়া মানে যুদ্ধ করতেই হবে। তো তমাল কৃষ্ণ গোস্বামী, করমদার, ভবানন্দ প্রভু, শ্যামসুন্দর প্রভু সবাই মিলে মিশে মিটিং করে দেখেছেন, কথা বলে নিজে নিজে যতই ওরা আলোচনা করেছেন এই জমি ব্যাপার নিয়ে, দেখেছে এটা খুব কঠিন, অসম্ভব এটা জমি পাওয়া। মানে যেদিন মিস্টার এন এসব যে নোংরামি করছে, এটা না করলে এই জমিতে থাকা আর এখানে যেরকম বাস করাই খুব কঠিন। মানে এখানে পরিস্থিতি মানে ফ্যাসিলিটি সুবিধা খুব খারাপ। মানে এখানে ভক্ত বাস করছে, ভগবানের বিগ্রহ আছে, কিন্তু এমন খারাপ অবস্থা আছে, উপরে জল লিক হচ্ছে, উপরে ফ্লোর নিচে যে ফ্লোর আছে ওটা সব ক্র্যাক হয়ে গেছে, আর ওখানে ইঁদুর আর কি সব ককরোচ, ফ্লাইস আর কুকুর আর অনেক মশা এই জায়গাতে মানে সব এত বেশি হয়ে গেছে। মাঝে মাঝে সাপ আসতো হতো। তো আর ভক্তরা সবাই অনেক রকম রোগ, বিশেষ রূপে ম্যালেরিয়া আর হেপাটাইটিস রোগ হয়ে গেছে সব। তো এখন এই নতুন লয়ার তো বলছে আমরা কোর্টে যাব, কোর্টে গিয়ে কেস করতে হবে, লড়তে হবে। কিন্তু ভক্তরা ভাবছে কি করব, একটু সাহস করছে না। আর মিস্টার এন তো উনি তো ধাওয়া দিচ্ছে কি আমি নেই, এইসব যে ভক্ত আছে ইসকন ভক্ত সব ক্রিমিনাল। আর কেন ওরা চ্যারিটি কমিশনার থেকে পারমিশন না নিয়ে এই জমিকে দখল করে এখানে বসবাস করছে, সেই জন্য আমি এইসব জিনিসের জন্য আমি কোর্টে কেস করব। মানে উনি এরকম কথা বলেছে যদি দরকার হয় আমি মানে এখানে কোনো গুন্ডাকে দিয়ে মেরে দেবো না, ওইরকম। মানে সব দিকে আলোচনা করে যে প্রভুপাদ যে 3 জনকে পাঠিয়েছেন এখানে, আর সব এখানে পরিস্থিতিকে দেখে ভেবেছেন কি প্রভুপাদ আমাকে এখানে পাঠিয়েছেন সমাধান করার জন্য, কিন্তু এই জমি খুব জটিল, এই ব্যাপারটা ভালো হবে এই জমিকে আমি ত্যাগ করে ছেড়ে দেন, ভালো হবে। তারপর এরকম ভেবে প্রভুপাদকে চিঠি লিখেছেন সবাই মিলে, আর চিঠি তৈরি করেছেন প্রভুপাদকে লিখে দেওয়ার জন্য। আর শ্যামসুন্দর প্রভু নিজে গিয়ে বৃন্দাবনে গিয়ে
প্রভুপাদের হাতে দেওয়ার জন্য নিজে গিয়েছেন বৃন্দাবন। প্রভুপাদ ওই সময় রাধা তোমার মন্দিরে বসে আছেন, আর শ্যামসুন্দর প্রভু এসে লেটার দিয়েছেন। লেটার পড়ে প্রভুপাদ সাইডে রেখে দিয়েছেন। তারপর উনি বাইরে গিয়ে, ওখানে ক্লাস টাইম হচ্ছে, সবাই উপস্থিত ছিল, তো ওই সময় বিকালবেলা প্রভুপাদ ওখানে বসে যে রাধা মাধব শুরু করে দিয়েছে, আর ক্লাস শুরু করে দিয়েছে যেরকম প্রতিদিন ক্লাস করে। আর বিশেষ রূপে ওই দিন উনি কথা বলেছেন বৃন্দাবনে বাস করার কি বিশেষ প্রয়োজন, কিন্তু উনি একটা সাবধান করেছেন কি বৃন্দাবনে আপনি যদি থাকতেন তাহলে ওখানে আপনি কোনো সময় ব্যবসায় করার জন্য যদি কোনো অপরাধ যদি করে, এটা ঠিক নেই। বৃন্দাবনে এসে যদি আপনি এখানে কোনো অপরাধ না করে এখানে থাকবো, সেবা করবো, তাহলে ভক্তি করে, তাহলে কি হবে, এখানে বৃন্দাবনের ধুলি, এটা আপনি নিয়ে আপনি অনেক লাভ পেতে পারবো। এরকম রাত পর্যন্ত ক্লাস দিয়েছেন। তারপর জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, জয় শ্রী শ্রী গৌরতায় কি জয়। তারপর প্রশ্ন উত্তর হয়েছেন, কিছু লোক প্রশ্ন করেছেন, প্রভুপাদ উত্তর দিয়েছেন। ক্লাস প্রশ্ন উত্তর সব শেষ হওয়ার পরে প্রভুপাদ ফিরে ওনার রুমে গিয়েছেন। রুমে যাওয়ার সময় ওখানে গৌরাচন্দ্র গোস্বামী ছিলেন, ওই মন্দিরের অধ্যক্ষ, ওনার সাথে কথা বলতে বলতে রুমে চলে গেছেন। আর তারপর অনেক লোক প্রভুপাদকে ওখানে গিয়ে দর্শন করেছেন। তারপর সবাই চলে যাওয়ার পরে যে সময় প্রভুপাদ একাই ছিলেন, তখন উনি বম্বের কথা মনে চিন্তা করতে শুরু করেছেন। মানে এখনই বৃন্দাবনে আছে, কিন্তু বম্বের চিন্তা ওনার আশ্রমে ওনার মনে আছে। তো ওনার কাছে যে এগ্রিমেন্টের একটা কপি ছিল, যে মিস্টার এনের সাথে করেছেন, ওটাকে নিয়ে দেখেছেন। তারপর উনি ওনার সেক্রেটারিকে ডেকেছেন, বলেছেন আমি একটা লেটার টাইপ বলবো, আপনি টাইপ করুন বম্বে লিডারের জন্য, ইসকন আমার বম্বে লিডারের জন্য। তারপর প্রভুপাদ লয়ারের মতো ওনাকে বলেছেন, মানে ওরা অনেক রিজন, অনেক কারণ জানিয়েছে কেন আমাকে এই জমিকে ত্যাগ করতে হবে, এটা ঝামেলায় আমার লাভ নেই করে। তো ওই বিষয় নিয়ে ওনার শিষ্য তো ভাবছে কি এই জমিকে ছেড়ে চলে যায় ভালো। তো প্রভুপাদ এক এক পয়েন্ট নিয়ে খণ্ডন করতে হবে, একটা চিঠি আবার ওনাকে লিখেছে। তো ওনাকে টাইপ করতে বলছেন। প্রথম জিনিস বলছে কি, আচ্ছা ফার্স্ট আপনি কারণ জানাচ্ছে কি চ্যারিটি কমিশনার উনি পারমিশন আপনাকে দেন, ওটাই যদি কারণ প্রভুপাদ বলেছেন, তাহলে আপনি যে টাকা আপনি দিয়েছেন ওটা তাহলে ফিরে নিয়ে নেন, তারপর জমিকে ত্যাগ করুন। কিন্তু আমি যে দেখছি কেন বিষয়টা, চ্যারিটি কমিশনার এখনই পারমিশন মানা করেনি, এখনই ডিলে হয়ে গেছে, এখনই দেয়নি, দিতে পারে এখনই, লেট হয়ে গেছে, কিন্তু মানা করেনি উনি কোনো সময়। এটা ছোট ব্যাপার। আর নেক্সট আছে, আপনি বলছে কি চ্যারিটি কমিশনারের পারমিশন নেওয়ার জন্য 6 মাস টাইম পার করে দিয়েছে আমরা, এরকম মিস্টার এন বলছে, কিন্তু এগ্রিমেন্টে কোনো জায়গাতে উনি ওরকম বলেনি কি 6 মাস মধ্যে আপনাকে পারমিশন নিয়ে আসতে হবে, এরকম কোনো এগ্রিমেন্টে কথা হয়নি। আরেকটা কারণ, প্রভুপাদ বলেছে কি উনি ক্যান্সেল করতে পারবেন না এগ্রিমেন্টকে, আমরা যদি চাই ক্যান্সেল করতে পারবো, ওই রকম ওখানে এগ্রিমেন্ট করা হয়েছে। কিন্তু আসল কথা আছে কি মিস্টার এন তো আমার থেকে অলরেডি
টাকা চেক, লাখো রুপে টাকা উনি অলরেডি নিয়েছে। হ্যাঁ, সেই জন্য সেলস এগ্রিমেন্ট তো কমপ্লিট হয়ে গেছে। তো সেই জন্য এখনই উনি যদি ক্যান্সেল করে হবে না, উনি তো এগ্রিমেন্ট হিসাবে টাকা আমি দিয়েছিলাম, উনি দিয়ে নিয়েছে, এখনই ক্যান্সেল কিভাবে হবে? তো উনি এরকম শুধু আপনাকে ভুল কথা বলে ভুল বুঝিয়ে দিচ্ছে, আর যেভাবে উনি বলছে আপনাকে কথা, আপনি ভয় পেয়ে গেছে, আর আপনাকে মানে উনি মূর্খ বানিয়ে দিয়েছে, আর কিছু নেই। আমার কিন্তু কেস লিগালি আমরা স্ট্রং পজিশনে আছি, হ্যাঁ, কিন্তু উনি আপনাকে ঠিক প্রতারণা করার জন্য চেষ্টা করছে, আর আমরা ওনাকে 1 টাকা দেওয়ার দরকার নেই, কোনো টাকা দেবেন না ওনাকে। ওনার এগেইনস্টে ক্রিমিনাল কেস আপনাকে ফাইল করতে হবে। আপনার ওনাকে দেখে আপনাকে কোনো ভয় পাওয়া দরকার নেই, আমার পজিশন খুব স্ট্রং আছে। তো যদি উনি ধমকি দিচ্ছে আপনাকে, যদি আপনি এখান থেকে না এই জমিকে ত্যাগ করে যাবেন না, তাহলে কিছু আপনাকে করব, তাহলে আপনি পুলিশ কাছে গিয়ে পুলিশ প্রোটেকশন নেন। তো আমি যে বুঝছি আপনারা সবাই একটু বাচ্চা ছেলে, সেই জন্য আপনারা খুব ভয় পাচ্ছে এই ব্যাপারটা নিয়ে। তাহলে আপনি যে করতে চাই আপনি করুন, কিন্তু আমি যে বলছি কি ওনার উপরে ক্রিমিনাল কেস করতেই হবে। কেন? উনি সব মিথ্যা কথা বলছে আপনাকে, বড় বড় কথা বলছে, ধমকি দিচ্ছে আপনাকে, আর আপনি ওটাই বিশ্বাস করে ভয় পাচ্ছে। কিন্তু আমি কোনো রকম কোনো দিন ওই রকম করবো না আপনার মধ্যে, প্রভুপাদ ওনাকে বলছে। তো প্রভুপাদ স্পষ্টভাবে বলেছেন আপনি কোর্টে যান, কেস করুন, বলুন ওনাকে কি আমরা ওনাকে টাকা দিয়েছিলাম, উনি টাকা নিয়ে এখন আমাকে বলছে জমিকে ত্যাগ করে চলে যান। তো আপনাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, এটা গিয়ে বলুন কোর্টে। তো প্রভুপাদ এখানে বৃন্দাবনে এসেছেন শুধুমাত্র প্রবচন দেওয়ার জন্য নেই, ওনার একটা আরেক প্ল্যান ছিল বৃন্দাবনে মন্দির কনস্ট্রাকশন শুরু করার জন্য। তো প্রতিদিন প্রভুপাদ কি করতেন, ভক্তকে নিয়ে হরিনাম সংকীর্তন করতেন। যেই জায়গাতে উনি বাস করছেন রাধা দামোদর মন্দির থেকে ওনার যে জমি আছে রমন রেতি, ওই পর্যন্ত প্রতিদিন ভোরবেলায় হরিনাম সংকীর্তন করতেন ভক্তকে নিয়ে। আর প্রভুপাদ মাঝে মাঝে গিয়ে ওখানে দেখতেন জমিতে কি চলছে কি, কিন্তু উনি দেখেছে কি কোনো কাজ একটু শুরু হয়নি। ওখানে শুধু একটু জমিতে হালকা বাউন্ডারি করেছেন, আর কিছু সিমেন্ট, বালি, ইট সব কিছু মেটেরিয়াল, কনস্ট্রাকশন মেটেরিয়াল আছে, আর কিছু ভক্ত থাকছে। সুবল যাকে প্রভুপাদ দায়িত্ব দিয়েছেন বৃন্দাবন মন্দির নির্মাণ করার জন্য, উনি খুবই স্লো কাজ করছে, খুব স্লো কাজ করছে, আর ওনার ইচ্ছাও নেই করতে। আর প্রভুপাদ তো তামাল কৃষ্ণ মহারাজকে পাঠিয়ে দিয়েছে বম্বেতে সমস্যাকে সমাধান করার জন্য। তো একদিন সকালবেলা সুবল প্রভু রমন রেতির জামি থেকে প্রভুপাদ যেখানে বাস করছে রাধা বৃন্দাবন মন্দিরে, ওখানে চলে এসেছে। আর প্রভুপাদকে বলছেন আমার খুব সমস্যা, এখানে আমার এখানে বই পড়তে সময় নেই, এখানে আমার মালা জপ করার হচ্ছে না ঠিক করে, আমি কৃষ্ণ চিন্তা করতে পারছেন না, আমি হর সময় এইটাই আলোচনা চলছে আমার মনে, এই কন্ট্রাক্টর আমাকে চিট করবে, প্রতারণা দেবে, আমি এত চেক সাইন করছি লেবারের, মেটেরিয়ালের, মানে সব হর সময় এই লেবার কন্ট্রাক্টর এই জিনিস নিয়ে আমার মাথায় চলছে। এই সব জিনিস মাথায় চলছে, আর মাথায় কৃষ্ণকে আমি চিন্তা করতে পারছি না। তখন প্রভুপাদ বলেছেন আপনি কি ভাবছেন অর্জুন কি কুরুক্ষেত্র যুদ্ধভূমিতে বসে কৃষ্ণের উপর ধ্যান করতেন? কৃষ্ণ কি যোগ আসন নিয়ে বসেছেন যুদ্ধভূমিতে? না, উনি যুদ্ধ করেছেন।
কৃষ্ণের জন্য যুদ্ধ করেছেন আর উনি অনেক সৈনিককে মেরে দিয়েছে কৃষ্ণের জন্য। মানে উনি বসে ওখানে ধ্যান করেনি, হ্যাঁ, কৃষ্ণের উপরে উনি অনেক সৈনিককে শত্রুকে মেরে দিয়েছে। আপনি হর সময় চেকবুক, এই লেবার, কন্ট্রাক্টর, এই সবার চিন্তা করছেন তো, এটা অর্জুনের মতো আপনি চিন্তা করছেন। এটাই কৃষ্ণের সেবা। আপনার চিন্তা করার দরকার নেই কি আমি কৃষ্ণের ডাইরেক্ট কৃষ্ণ চিন্তা করছেন না, এই বিষয় নিয়ে আপনি চিন্তা করার দরকার নেই। কৃষ্ণের সামনে অর্জুন আসন নিয়ে ধ্যানে বসেননি, ওনার রূপকে ধ্যান করছেন না ওখানে কুরুক্ষেত্র ভূমি, যুদ্ধভূমিতে। উনি কৃষ্ণের সেবায় যুক্ত ছিলেন। ঠিক এইরকম আপনার জন্য এটাই কৃষ্ণের সেবা। আর আপনার জীবন এইভাবে কৃষ্ণ সেবায় যদি যুক্ত থাকে, ওটাই খুব ভালো। এটা শুনেছেন সব, কিন্তু সুবল প্রভু সন্তুষ্ট হয় না। আবার প্রভুপাদকে কমপ্লেন করেছে কি সব ভক্ত যে আছে এখানে আমার সাথে, ওরা আমার সাথে কোঅপারেট করছেন না। সেই জন্য আমি একান্ত বৃন্দাবনে কোনো ভিতরের জায়গাতে গিয়ে একান্ত থাকতে চাই আর সারা জীবন শুধু জপ করে থাকতে চাই বৃন্দাবনে। এইরকম প্রচার আমি কিছু করতে চাই না। তো প্রভুপাদ বলেছেন আপনি ভাবছেন কি কেউ আপনার কথা শুনছে না, মানে ওরা সব খারাপ, আপনি খারাপ। প্রভুপাদ একটু জোরে কথা বলেছেন, যদি আপনি প্রচার করছেন কেউ শুনছেন না, তাহলে আপনাকে এরকম সব কিছু ত্যাগ করে আমি চলে যাব আর শুধু কোনো অন্য জায়গা থেকে শুধু যোগ করব, এরকম আপনি যে ভাবছে, কিন্তু এটা আমার পরম্পরার ধারা নেই। আমাকে যোগ্য বানতে হবে, যোগ্যতা হাসিল করতে হবে কি ওরা আমার কথা শুনে। আপনি কি মিস্টার বিচাম স্টোরি শুনেছেন, কথা শুনেছেন? ওনার ঔষধ কেউ কিনতেন না। তো প্রভুপাদ বলছেন উনি খুব ব্যাকুল হয়ে গেছেন, অনেক চেষ্টা করেছেন। একদিন একজন এসে ওনার দোকানে জিজ্ঞাসা করেছেন কি বিচাম পাউডার আছে কি? আর উনি এত আনন্দ পেয়েছে কি কেউ ওনার ঔষধের জন্য জিজ্ঞাসা করেছেন, ওই আনন্দে ওনার ওখানে মৃত্যু হয়ে গেছে। সেই জন্য ভালো হবে যদি আমার সারা জীবন আমি চেষ্টা করে একজনকে যদি কৃষ্ণ ভাবানন্দ, কৃষ্ণ ভক্তিতে আনি, তারপর আমার মৃত্যু হয়ে যায়, ওটা ভালো। এটা হচ্ছে আমার পরম্পরার ধারা। এরকম যে কোনো জায়গা হোক, বৃন্দাবনে হোক, যে কোনো জায়গাতে আপনারা থাকছে, আপনাকে প্রচার করতে হবে। এই সব অসুর এই জগতে বেড়ে যাচ্ছে আর সারা জগৎকে বিনাশ করছে। তো আপনাকে সবাইকে অসুরের থেকে রক্ষা করতে হবে। তো এইভাবে প্রভুপাদ মানে ভালো করে সেবা করতে হবে, প্র্যাকটিক্যাল সেবা করতে হবে, এই বিষয়ে বলেছেন। আর এই বিষয়ে প্রভুপাদ ওনার গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে একদম ঠিক অনুসরণ করে কথা বলছেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনার গুরুদেব, উনি বলতেন কি যদি কেউ কিছু প্রচার না করে, কিছু মানে একান্ত জায়গাতে গিয়ে শুধু জপ করছে, মানে উনি শুধু চিটিং করছে, প্রতারণা করছে, আর কিছু নেই। ভক্তি মানে কিছু প্র্যাকটিক্যাল, কিছু প্রত্যক্ষ রূপে সেবা, কৃষ্ণের জন্য কিছু সেবা করতে হবে। এইভাবে আমরা আমার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারবো।
কৃষ্ণের সেবায় যখন আমরা আমার ইন্দ্রিয়কে যুক্ত করব, আমার ইন্দ্রিয় নিয়ন্ত্রিত হবে। সবচেয়ে বড় যোগা আছে ডাইরেক্ট কৃষ্ণকে সেবা করা। তো প্রভুপাদ বলেছেন সুবলকে, এই জিনিস আমি অনেকবার আমার বই ভিতরে লিখে বলেছিলাম। আর রিসেন্ট একটা সেকেন্ড ক্যান্টো শ্রীমদ্ ভাগবতমে প্রভুপাদ লিখেছেন कि भागवत में एक जगह प्रभुपाद लिखेছেন कि বৃন্দাবনে जो ব্রজবাসী আছে ও সারাদিন এত পরিশ্রম করে, সারাদিন এত পরিশ্রম করে कि রাত্রিবেলা উনি খুব ভালো ঘুম পায়, ঘুম হয় ওনার। তো ওনার মানে অত সময় পায় না কি ভগবানের উপরে ধ্যান করার জন্য, অত ব্যস্ত। কিন্তু ওরা সারাদিন যে করছে কাজ, ওসব আধ্যাত্মিক কাজ। কেন যা কিছু ওরা করছে সব কিছু ওরা কৃষ্ণের জন্যই করছে, কৃষ্ণের প্রীতিবিধানের জন্য, কৃষ্ণের সম্বন্ধিত কাজ করছে। তো বিষয়টা কি, আপনি সারাদিন কাজ করতে হবে, কিন্তু কার জন্য করছে? কৃষ্ণের জন্য করছে। যদি আপনি কৃষ্ণের জন্য করছে তাহলে ওটা জাড় জগতিক কাজ নেই, ওটা আধ্যাত্মিক কাজ। সেই জন্য এটাই হচ্ছে ভক্তি যোগ। কৃষ্ণের প্রতিনিধি হয়ে ওনার কাজ আমাকে করতে হবে। এইভাবে আমরা কাজ করে তাহলে আমার কৃষ্ণ ভাবনামৃত হয়ে যাবে আমার চেতনা। এটাই সবচেয়ে উন্নত চেতনা, এইভাবে পাওয়া যাবে। তো প্রভুপাদ সেই জন্য প্রত্যেক শিষ্যকে যে ওনার সামর্থ্য, যে ওনার গুণ, তার হিসাবে ওনাকে বিভিন্ন রকম সেবায় যুক্ত করেছেন। এখানে এই জায়গাতে প্রভুপাদ চাইছে কৃষ্ণের জন্য একটু মন্দির নির্মাণ করার জন্য। এখনই এরকম দরকার আছে কি, মানে প্রভুপাদকে যদি ওই ব্যক্তি নির্মাণ কার্য, কনস্ট্রাকশন কিভাবে করতে হবে মন্দিরের, ওটা মানে ওই বিষয়ে ওনার ট্রেনিং আছে, ট্রেনিং নেই, ওটা কোনো ব্যাপার নেই। এখানে প্রভুপাদকে চাই কেউ লোক যে মন্দির নির্মাণ কার্য করার জন্য প্রভুপাদকে একটু লোক চাই, যে এই কাজ করবে, এই বিষয়ে যে প্রভুপাদকে সাহায্য করবে। প্রভুপাদের জন্য ওরা খুব প্রিয় শিষ্য হয়ে যাবে, আর কৃষ্ণকে খুব প্রিয় হয়ে যাবে। তাই গৃহস্থ কাপল, স্বামী স্ত্রী এসেছেন প্রভুপাদের কাছে, গুরুদাস প্রভু আর যমুনা মাতাজি। আর ওরা বলেছেন, প্রভুপাদ আমরা আপনার এখানে বৃন্দাবনে থেকে এই মন্দির নির্মাণ কাজে আমরা সাহায্য করব। তো প্রভুপাদ ওনাকে খুব স্বাগত করেছেন, আর ওনার প্ল্যান কি জানিয়ে দিয়েছেন। উনি প্ল্যান বলেছেন, যদি আপনারা এখানে ভালো মন্দির, কেন প্রভুপাদ এখানে বৃন্দাবনে এত ভালো মন্দির নির্মাণ করতে চায়, যদি আপনারা এখানে ভালো মন্দির একটু বানিয়ে দেবে, আমি যেরকম চাইছি ওই রকম যদি আপনি একটা মন্দির নির্মাণ করবেন, আমি আপনার প্রতি খুব কৃতজ্ঞ হয়ে থাকব। কেন আমার তো এখনই সারা বিশ্বে আমরা প্রচার করছি, সেন্টার আছে, ইসকন মন্দির আছে, হ্যাঁ, ব্যাপিত হয়ে গেছে। যদি আমরা বৃন্দাবনে আমার নিজের একটু মন্দির নেই, তাহলে কেমন বিষয় হবে, কি লাভ? বৃন্দাবন তো কৃষ্ণের জায়গা, আর ভবিষ্যতে তো আমার অনেক শিষ্য বিভিন্ন জায়গা থেকে এখানে দর্শন করতে আসবে, আর এখানে বিভিন্ন লীলাস্থলীকে দর্শন করবে, ওনার বন্ধু আত্মীয় সবাইকে নিয়ে আসবে। আর যদি ওরা এখানে আসবে, এখানে আমার থাকার জন্য কোনো আমার নিজের জোগাড় নেই, তাহলে কত অসুবিধা হবে ওনাকে। হ্যাঁ, আমি জানি আপনার কনস্ট্রাকশন ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নেই, মন্দির নির্মাণ করার ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নেই, কোনো অসুবিধা নেই। আর আপনাকে এই কার্য করার কোনো রুচি নেই, তাও আপনি যেহেতু কৃষ্ণের একটু খুব সিনসিয়ার
ভক্ত, কৃষ্ণ আপনাকে শক্তি প্রদান করবে, কৃষ্ণ আপনাকে বুদ্ধি প্রদান করবে, এটা কৃষ্ণ দিয়ে দেবে। এইভাবে আপনি কৃষ্ণ থেকে কৃপা পাবে ও সেবা করবে, এইভাবে কৃষ্ণ ভক্তির ভিতরে আপনি উন্নতি লাভ করতে পারবেন। তো কার্তিক মাস শেষ হতে হতে অনেকে ভক্তরা বৃন্দাবন থেকে চলে গেছেন, আর প্রভুপাদ এখান থেকে এখনই বৃন্দাবন থেকে চলে যাবে। তো প্রভুপাদ চেষ্টা করেছেন ওখানে ব্রজবাসী আর ওনার শিষ্য যে থাকছে বৃন্দাবনে ভালো সম্পর্ক, ভালো রিলেশন, সম্বন্ধ তৈরি করে গিয়েছেন, অনেকটা সমস্যাকে মিটিয়ে দিয়েছে প্রভুপাদ। এখনই ব্রজবাসীরা দেখছে কি প্রতিদিন এই আমেরিকান ভক্ত হরিনাম সংকীর্তন করছে, এটা দেখে সব খুব খুশি হয়েছেন। প্রভুপাদ দেখেছি কি অনেক সময় হয়ে গেছে আমরা জমি পেয়ে, মিস্টার এস থেকে এখানে বৃন্দাবনে জমি পেয়েছিলাম, কিন্তু এখনই কনস্ট্রাকশন কাজ শুরু হয়নি। প্রভুপাদ চাইছে তাড়াতাড়ি হোক, কিন্তু স্লো হচ্ছে কাজ। তাও এই ভিজিট করে বৃন্দাবনে এরকম এখনই পরিবেশকে তৈরি করছে প্রভুপাদ, এখনই আশা করছি কি এখনই তাড়াতাড়ি কনস্ট্রাকশন কাজ শুরু হবে, এই আশাতে প্রভুপাদ এখান থেকে চলে আসছে। অ্যাকচুয়ালি প্রভুপাদ শুরু করেছেন ইসকন সারা বিশ্বে বিভিন্ন জায়গাতে, সব জায়গাতে মানে সব ইসকন মন্দির পরিশ্রম করছে, সব জায়গাতে কোনো না কোনো সমস্যা আছে। আর প্রত্যেক জায়গা ওই সময় যে আছে বিশেষ রূপে যে ইনকাম, যে মন্দির ইসকনের ইনকাম ছিল একটা বই বিতরণ করে, আর একটা আছে একটা স্পিরিচুয়াল স্কাই মানে আগরবত্তি, তো তার বিজনেস। এখনই প্রভুপাদ কিছু কীরকম ডিজাইন হবে বৃন্দাবনের মন্দিরে ওটা করে নি এখনই, কিন্তু উনি এখনই বুক ফান্ড থেকে এখানে ফান্ড নিয়ে এসে করতে চাইছে, আর জোগাড় করছে টাকা और জিনিসপত্র, লেবার, সব কিছু। একবার উনি বিল্ডিং সাইটে গিয়েছেন, আর প্রভুপাদ মানে ওনার ইচ্ছা এত কনস্ট্রাকশন কাজ শুরু করার, তাড়াতাড়ি শুরু করার। তো প্রভুপাদ বলেছেন ওখানে আপনি একটু মিক্স করুন, লেবার বলেছেন সিমেন্ট, তো সিমেন্ট ভালো সব মিক্স করে মিশ্রণকে প্রভুপাদ নিজে ওখানে একটু লেপ লাগিয়ে নিজে হাতে মানে কনস্ট্রাকশন ফাউন্ডেশনের কাজ নিজে হাতে শুরু করে দিয়েছে। তো এইভাবে তারপর ওখান থেকে প্রভুপাদ হায়দ্রাবাদ গিয়েছেন নভেম্বর 11, 1972। ওখানে একটা প্যান্ডেল প্রোগ্রাম ছিল হায়দ্রাবাদে, তো প্রভুপাদ ওখানে গিয়েছেন, অনেক লোক এসেছেন, প্রচুর লোক এসেছেন ওনার প্রবচন শোনার জন্য। আর যেই জায়গাতে প্রভুপাদ যাচ্ছে মানে প্রভুপাদ কার থেকে কারে উঠছে নামছে, প্রচুর লোক ভিড় হয়ে যাচ্ছে। তো ওই সময় হায়দ্রাবাদে আকাল পড়েছিল, মানে অনেক দিন থেকে বৃষ্টি নেই। তো প্রভুপাদ আসার পরে এরকম প্যান্ডেল প্রোগ্রাম করতেই ওখানে বৃষ্টি চলে এসেছে, মানে বৃষ্টি পড়েছে। তো এক নিউজ পেপার ছাপিয়েছেন কি হরিনাম সংকীর্তন করেছেন শিল প্রভুপাদ আর ওনার ভক্তিকে নিয়ে, এত ভালো হরিনাম হয়েছে কি এখানে আকাল সমাপ্ত হয়ে গেছে, এখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো প্রভুপাদকে যখন ওটা নিয়ে এসেছেন কেউ এই খবর, তো প্রভুপাদ বলছেন হ্যাঁ এটা সত্যি। তো তারপর প্রভুপাদ ওখানে মিস্টার এন এর সাথে দেখা হয়েছে, উনি এসেছেন বম্বে থেকে। শ্যাম সুন্দর প্রভু ওনার মিস্টার এন এর সাথে একটু ভালো সম্পর্ক ছিল, যেহেতু মিস্টার এন ওনার মানে মেয়ে, ছোট মেয়ে ছিল 3 বছরের মেয়ে সরস্বতী, ওনাকে ভালোবাসতেন মিস্টার এন। তো ওনার মাধ্যমে উনি একটু ভালো সম্পর্ক মেনটেন করে মিস্টার এনকে রাজি করেছেন একবার আপনি প্রভুপাদের সাথে কথা বলুন এসে। উনি এখন হায়দ্রাবাদে আছে, তো ওনাকে রাজি করেছেন, কিন্তু উনি বলেছেন
প্রভুপাদের কাছে যদি সামনে আমি যাই, উনি কিছু না কিছু মানে আমাকে প্রভাবিত করে দেয়। তারপর আমি ওনার মানে প্রভাবে এসে কিছু ওনার কথা মেনে নেই। তো সেই জন্য ওনার প্রভাবে না আসার জন্য আমি আমার একটা গুরুকে নিয়ে আসবো, নিজে আমার সাথে নিয়ে যাব। তাহলে প্রভুপাদের যে প্রভাবকে আমার গুরু ওই প্রভাবকে কেটে দেবে। এরকম মিস্টার মানে উনি একটা গুরুকে ওনার সাথে নিয়ে শ্যামসুন্দর প্রভু তিনজন মিলে বম্বে দিকে হায়দ্রাবাদ এসেছেন প্রভুপাদের সাথে কথা বলতে। তো প্রভুপাদের সাথে কথা বলার জন্য তিনজন এসেছেন। ওই সময় প্রভুপাদ একটা ঘরে ছিলেন, পানিলাল প্রীতি ওনার ঘরে ছিলেন। আর প্রভুপাদ সবার সাথে কথা বলছে। তো ওরা এসেছেন তিনজন, আর প্রভুপাদ প্রসাদ পাচ্ছে, প্রসাদ পেতে পেতে ওনার সাথে কথা বলছে। আর প্রসাদ পেতে পেতে প্রভুপাদ এরকম মানে বলতে क्या बोल सकते हैं गुम और हाय हाय तुलसे हाय तुलसे। তো ওটা দেখে মিস্টার এন এর গুরু, উনি একটা গুরুকে নিয়ে এসেছেন। উনি বলেছেন, স্বামীজি লাগছে আপনি খুব ক্লান্ত হয়ে গেছে, এখনই আমরা আপনাকে ডিস্টার্ব করতে চাই, আপনাকে এখনই একটা রেস্ট নেওয়া উচিত, আমরা পরে কথা বলবো। তো প্রভুপাদ বলেছেন, হ্যাঁ আমি খুবই ক্লান্ত হয়েছি, আমার খুব টায়ার্ড আমি। তো তাহলে ঠিক আছে। তো মিস্টার এন আর ওনার গুরু তাহলে পাশে কমলার ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়েছেন। কিছুক্ষণ পরে প্রভুপাদ তামল কৃষ্ণ গোস্বামীকে ওনার রুমে ডেকেছেন। ডেকে বলেছেন, যদি কেউ আপনাকে এরকম জিজ্ঞাসা করে কি আপনি খুব টায়ার্ড, মানে বুঝতে হবে কি উনি খুব টায়ার্ড, উনি রেস্ট নিতে চাই। আপনি একটু গিয়ে দেখুন ওনার ঘরের ভিতরে গিয়ে ওরা কি করছে। তো উনি অবশ্যই ওরা ঘুমাচ্ছে। তো প্রভুপাদ যেরকম বলেছেন তাহলে তামল কৃষ্ণ মহারাজ গিয়ে দেখেছেন ওরা ঘুমাচ্ছে। তো প্রভুপাদ বলেছেন ওনাকে, আপনি কি করবেন, শুধু মিস্টার এন কে ঘুম থেকে উঠিয়ে আমার কাছে নিয়ে আসুন। হ্যাঁ, ওনার গুরুকে ডিস্টার্ব করবেন না, ঠিক আছে, শুধু মিস্টার এন কে নিয়ে আসুন। তো খুব চুপ করে তামল কৃষ্ণ মহারাজ ওনার ঘরে গিয়ে শুধু মিস্টার এন এর কাছে গিয়ে ওনাকে, দেখুন শিল প্রভুপাদ আপনাকে ডাকছে, ওনার আপনার সাথে কথা বলতে চাই, একটু আসুন বলে উনি ঘুম থেকে উঠে ওনার কথা শুনে ওনার সাথে সাথে প্রভুপাদের রুমে চলে গেছে। ঠিক আছে। তো 2 ঘন্টা প্রভুপাদ মিস্টার এন এর সাথে কথা বলেছেন। আর 2 ঘন্টা পরে ওরা আবার একটা নতুন এগ্রিমেন্টে রাজি হয়েছে, নিউ সেলস এগ্রিমেন্ট। তো তামল কৃষ্ণ আর শ্যামসুন্দর প্রভু ওখানে যে এগ্রিমেন্ট হয়েছে ওটা সব কিছু টাইপ করে ডকুমেন্ট রেডি করছে। আর প্রভুপাদ আর মিস্টার এন ফাইনাল কথা বলে নিয়েছে, আর মিস্টার এন ওই এগ্রিমেন্টকে সাইন করে দিয়েছে। আর ওই সময় ওনার গুরু তো ঘুমাচ্ছে পাশে কামরায়, আর এখানে সব কথা হয়ে গেছে, এগ্রিমেন্ট হয়ে গেছে, আর লেখা হয়ে গেছে, আর সাইনও করে দেন, সাইন করানো হয়ে গেছে। তো ওই দিন পরে তামল কৃষ্ণ মহারাজ প্রভুপাদের কাছে এসে বলেছে, প্রভুপাদ এই সব এই মিস্টার এন আর বম্বের সমস্যা নিয়ে আমার এত টেনশন, এত ডিস্টার্ব আমি হয়ে গেছিলাম ওনার সাথে ডিল করে, মিস্টার এন এর সাথে আমার ভালো করে আমি জব করতে পারতাম না। তো প্রভুপাদ বলছে এটা সহজ, কোনো কোনো সময় আমি এরকম ডিস্টার্ব হয়ে যায়। কিন্তু তামল কৃষ্ণ মহারাজ বলেছেন কি, আমি দেখতে পাচ্ছি কি তার মধ্যে আমি আধ্যাত্মিক উন্নতি করতে পারছি। তো প্রভুপাদ বলছেন হ্যাঁ। তামল কৃষ্ণ মহারাজ বলেছেন কি, আমি ভাবছিলাম এরকম কঠিন পরিস্থিতিকে কিভাবে আমি অ্যাভয়েড করব, এটা আমি ভেবেছিলাম। কিন্তু এখনই আমাকে লাগছে কি যত কঠিন পরিস্থিতি আসে আমাকে পালিয়ে যেতে হবে না, ফেস করতে হবে। প্রভুপাদ বলছেন হ্যাঁ, আমাকে এইরকম কঠিন পরিস্থিতিকে স্বাগত করতে হবে,
এটা আমার জন্য একটু সুযোগ দিচ্ছে আর উন্নতি করার জন্য। তারপর শ্যাম সুন্দর প্রভু আর তমাল কৃষ্ণ মহারাজ ওখান থেকে আবার ফিরে বম্বে চলে গেছেন, মিস্টার এনকে নিয়ে ওনার সাথে বম্বে চলে গেছেন। এখনই নূতন একটু কিছু এগ্রিমেন্ট করেছেন। ওই নূতন এগ্রিমেন্টের হিসাবে ইসকন মিস্টার এনকে 5 লাখ টাকা দেবে গভর্নমেন্ট ট্যাক্সের জন্য, আর বদল মানে তার উনি ইসকন 5 লাখ টাকা দেবে আর মিস্টার এন উনি এই ট্রান্সফার করে দেবে, জমি ইসকনের নামে ট্রান্সফার করে দেবে। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, কি 3 সপ্তাহের মধ্যে এটা হতে হবে, মানে 3 সপ্তাহের মধ্যে এই কাজ হতে হবে, টাইম লিমিট করেছেন। আর প্রভুপাদ নিজে আসবে এখনই বম্বেতে এসে ম্যাটারকে সেটেল করবে, মানে ফাইনাল সেটেলমেন্ট করে দেবে প্রভুপাদ নিজে এসে। তো এই পর্যন্ত মানে হয়েছেন এখানে। তারপর কি এটা যেরকম ওরা ডিসাইড করেছেন এখানে এগ্রিমেন্টে, কি ওইরকম হবে কি না ওটা আমরা নেক্সট ক্লাসে দেখব, পরবর্তী ক্লাসে। তো আজকে এখানে আমি রাখছি। তো শিল প্রভুপাদ লীলা করতে কি